নমস্কার বন্ধুরা, আজকের গল্পে আমরা প্রবেশ করব এমন এক পরিবারের জীবনে যেখানে ভালোবাসা, স্মৃতি আর দায়িত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। এই গল্প শুধু একটি পরিবারের কাহিনী নয়, এই গল্প হল সিদ্ধান্তের, সম্পর্কের পবিত্রতার আর সঠিক পথের উপর অবিচল থাকার। চলুন শুরু করা যাক আজকের গল্প, সম্পর্কের সীমানাগু। দক্ষিণ কলকাতার এক শান্ত পাড়ায় দোতলা বাড়িটা এখনও নিজের বুকে আগলে রেখেছে অনেক স্মৃতি। বাড়ির বাইরের দেওয়ালে শ্যাওলার হালকা আস্তরণ পড়েছে, গেটের পাশের হাসনুহানা গাছটা আগের মতোই গন্ধ ছড়ায়, কিন্তু বাড়ির ভেতরের ফারে কোথাও যেন একটা স্থায়ী শূন্যতা বাসা বেঁধেছে। এই বাড়িটা হরনাথ বাবু আর শান্তি দেবীর। তাদের ছিল দুই ছেলে, বিমল আর আকাশ। বড় ছেলে বিমল ছিল বাড়ির প্রাণ, সবসময় হাসি খুশি আর মজায় ভরিয়ে রাখত সবাইকে। ছোট ছেলে আকাশ ঠিক তার উল্টো, শান্ত, গম্ভীর আর অনেক বেশি দায়িত্বশীল। আজ থেকে প্রায় 7 বছর আগের কথা। বাড়িতে উৎসবের আমেজ ছিল। বিমলের বিয়ে হয়েছিল মিথিলার সাথে। মিথিলা যেন ছিল এক ঝলক তাজা বাতাস। তার রূপেগুণে মুগ্ধ ছিল সবাই। হরনাথ বাবু আর শান্তি দেবী এমন বৌমা পেয়ে নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানিয়েছিলেন। আকাশও তার নতুন বৌদিকে পেয়ে খুব খুশি হয়েছিল। বৌদি হিসেবে মিথিলা ছিল অসাধারণ, দেবরের সব আবদার সে হাসি মুখে পূরণ করত। সবকিছু একটা স্বপ্নের মতো সুন্দর চলছিল। কিন্তু ভাগ্য মাঝে মাঝে এমন কিছু অপ্রত্যাশিত মোড় নেয়, যা মানুষের সব স্বপ্ন, সব পরিকল্পনা ভেঙে চুরমার করে দেয়। বিয়ের ঠিক 2 বছরের মাথায় একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা কেড়ে নেয় বিমলের প্রাণ। এক মুহূর্তে যেন পুরো পরিবারটার উপর আকাশ ভেঙে পড়ল। যে বাড়িটা সবসময় বিমলের হাসিতে মুখর থাকত, সেই বাড়িটা কান্নার শব্দে ভারী হয়ে উঠল। মিথিলার পৃথিবীটা যেন এক লহমায় অন্ধকার হয়ে গেল। তার কোলে তখন মাত্র 6 মাসের ছেলে রোহন। বিমলের স্মৃতি আর তার সন্তানকে আঁকড়ে ধরেই মিথিলার নতুন জীবন শুরু হল। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে সেই দুর্ঘটনার পর। সময় তার নিজের নিয়মে বয়ে চলে। বাড়ির শূন্যতাটা এখন সবার অভ্যাসে পরিণত হয়েছে। হরনাথ বাবু আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছেন, শান্তি দেবী ছেলের শোকে প্রায় ভেঙে পড়েন, কিন্তু নাতির মুখ চেয়ে আবার নিজেকে সামলে নেন। আর আকাশ, সে যেন সময়ের আগেই অনেক বেশি পরিণত হয়ে গেছে। বাবার ব্যবসার দায়িত্ব, মায়ের যত্ন, আর সবচেয়ে বড় কথা, দাদা এবং বৌদির একমাত্র সন্তান রোহনের ভবিষ্যৎ, এই সব কিছুই এখন তার কাঁধে। আকাশ তার দাদার অভাবটা রোহনকে বুঝতে দেয় না। রোহনও তার কাকাকে বাবাই বলে ডাকে। আকাশই তার স্কুল, তার খেলা, তার পৃথিবী। মিথিলা এই 5 বছরে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছে। তার জীবনের রুটিন এখন রোহনকে কেন্দ্র করেই ঘোরে। সকালে তাকে স্কুলে পাঠানো, তারপর বাড়ির কাজ, বিকেলে তাকে পড়ানো, এভাবেই তার দিন কেটে যায়। শাশুড়ি শান্তি দেবী তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন, আগলে রাখেন। কিন্তু দিনের শেষে যখন সবাই নিজের ঘরে চলে যায়, তখন মিথিলার একাকিত্ব তাকে গ্রাস করে। তার বন্ধ ঘরের 4 দেওয়াল যেন তাকে তার হারিয়ে যাওয়া অতীত মনে করিয়ে দেয়। মাঝে মাঝে তার মনে হয় জীবনটা তার সাথে বড্ড অবিচার করেছে। একদিন সকালের ঘটনা। হরনাথ বাবু আর শান্তি দেবীকে তাদের এক নিকটাত্মীয়ের বিয়ে উপলক্ষে গ্রামের বাড়ি যেতে হবে। প্রায় 3-4 দিনের জন্য তারা বাড়ির বাইরে থাকবেন। যাওয়ার আগে শান্তি দেবী বারবার আকাশ আর মিথিলাকে সব বুঝিয়ে দিচ্ছিলেন। আকাশ, বাবা, নিজের খেয়াল রাখিস। আর বৌমার দিকেও নজর রাখিস। ওর শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। আর রোহন যেন দুষ্টুমি না করে শান্তি দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন। আকাশ মৃদু হেসে বলল, তুমি একদম চিন্তা করো না মা। আমি সব সামলে নেব। তোমরা সাবধানে যেও আর সাবধানে এসো। মিথিলা দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। তার মুখে একটা হালকা বিষণ্ণতার ছাপ। শাশুড়ির কথায় সে শুধু মাথা নাড়ল। হরনাথ বাবু আর শান্তি দেবী বেরিয়ে যাওয়ার পর বাড়িটা হঠাৎ করেই কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গেল। এই নিস্তব্ধতাটা আকাশ আর মিথিলার কাছে নতুন নয়, তবুও আজকের নিস্তব্ধতাটা যেন অন্যরকম। বাড়িতে তারা দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, সাথে আছে ছোট রোহন। আগে এমন পরিস্থিতি তৈরি হয়নি। প্রথম দিনটা স্বাভাবিকভাবেই কাটল। আকাশ অফিসে গেল, মিথিলা বাড়ির কাজ আর রোহনকে নিয়ে ব্যস্ত রইল। রাতে খাওয়ার সময় টেবিলে 3 জন। রোহন তার কাকার সাথে সারাদিনের গল্প করছিল, আর মিথিলা চুপচাপ তাদের কথা শুনছিল। পরের দিন ছিল শনিবার। আকাশের অফিস ছুটি। সকাল থেকে আকাশ রোহনকে নিয়ে খেলছিল, ওকে পড়াচ্ছিল। মিথিলা দূর থেকে দেখছিল আর ভাবছিল, আকাশ কতটা দায়িত্ব নিয়ে সব পালন করছে।
নিজের জীবন, নিজের শখ-আহ্লাদ সবকিছু ভুলে সে শুধু পরিবারের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। মিথিলার মনে একটা অজানা অনুভূতি খেলা করছিল। একাকিত্বের এই দীর্ঘ রাতগুলো তার মনকে ক্রমশ দুর্বল করে দিচ্ছিল। দুপুরে খাওয়ার পর রোহন ঘুমিয়ে পড়ল। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি নামছে। আকাশ তার ঘরে বসে একটা বই পড়ছিল। বাড়িটা এতটাই শান্ত যে বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মিথিলা তার ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়াল। বৃষ্টির ছাট তার মুখে এসে লাগছিল। তার মনে হচ্ছিল এই বৃষ্টিটা যেন তার ভেতরের সব কষ্ট ধুয়ে নিয়ে যাক। কিন্তু কষ্ট কি এত সহজে ধুয়ে যায়? হঠাৎ তার মাথায় একটা অদ্ভুত চিন্তা এলো। একটা নিষিদ্ধ চিন্তা যা তার মনকে তোলপাড় করে দিল। সে ভাবল, আকাশ তো আছে। সে তো বিমলেরই রক্ত। সে তো রোহনকে নিজের ছেলের মতোই ভালোবাসে। তাহলে কি? না না, এসব সে কি ভাবছে? মিথিলা নিজের ভাবনাকে ধমক দিল। এই সম্পর্কটা দেবর বৌদির একটা পবিত্র সম্পর্ক। সে কিছুতেই এই সম্পর্কের অমর্যাদা করতে পারে না। কিন্তু তার একাকী মন, তার অপূর্ণ ইচ্ছেগুলো তাকে বারবার ভুল পথে চালিত করার চেষ্টা করছিল। মিথিলা বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকার পর একটা সিদ্ধান্ত নিল। তার ভেতরের সত্তাটা যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ তাকে পাপের পথে ডাকছিল, আর অন্য ভাগ তাকে আটকাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তার ভেতরের একাকিত্ব আর অতৃপ্তিটাই জয় হল। সে ধীর পায়ে আকাশের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজাটা ভেজানো ছিল। মিথিলা দরজায় হালকা টোকা দিল। আকাশ বই থেকে মুখ তুলে বলল, ভেতরে এসো বৌদি। মিথিলা ভেতরে ঢুকল। তার পরনে একটা সাধারণ শাড়ি, কিন্তু তার ভেজা চুল আর ছলছল চোখ তাকে কেমন যেন রহস্যময়ী করে তুলেছিল। আকাশ একটু অবাক হয়ে বলল, কি হয়েছে বৌদি? তোমার শরীর ঠিক আছে তো? কিছু লাগবে? মিথিলা কোনো উত্তর না দিয়ে ধীর পায়ে এগিয়ে এসে আকাশের খাটের একপাশে বসল। তার দৃষ্টি ছিল মাটির দিকে। আকাশ কিছুই বুঝতে পারছিল না। সে আবার জিজ্ঞেস করল, কি হলো বৌদি? তুমি কাঁদছ? মিথিলা এবার মুখ তুলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে ধরা গলায় বলল, আমার আর ভালো লাগছে না আকাশ। এভাবে আর বাঁচতে ইচ্ছে করে না গি। আকাশ চিন্তিত হয়ে বইটা পাশে রেখে বলল, কেন এমন কথা বলছ? কি হয়েছে তোমার? রোহনের কিছু হয়েছে? মিথিলা মাথা নেড়ে না বলল। তারপর আকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমার জীবনটা কেমন হয়ে গেছে দেখেছ? এই অল্প বয়সে আমি বিধবা হয়ে গেলাম। আমার কি কোনো ইচ্ছে থাকতে পারে না? আমার কি কাউকে ভালোবাসতে ইচ্ছে করতে পারে না? আকাশ মিথিলার কথায় স্তম্ভিত হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি উত্তর দেবে। সে শুধু বলল, বৌদি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। কিন্তু ভাগ্যকে তো মেনে নিতেই হবে। আর তোমার তো রোহন আছে। ওর মুখ চেয়েই তো তোমাকে বেঁচে থাকতে হবে গি। মিথিলার গলার স্বর এবার একটু দ্বিধ হল। সে বলল, রোহন তো আছে। কিন্তু রোহনের কি একজন বাবার প্রয়োজন নেই? আমার কি একজন সঙ্গীর প্রয়োজন নেই? তুমি তো রোহনকে নিজের ছেলের মতোই ভালোবাসো। তুমি তো এই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছ গু। কথাগুলো বলতে বলতে মিথিলা আকাশের আরও কাছে সরে এলো। তার কথার আসল উদ্দেশ্যটা বুঝতে পেরে আকাশের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে নিজের অজান্তেই খাট থেকে কিছুটা পিছিয়ে গেল। বৌদি, তুমি কি বলতে চাইছ? আমি বুঝতে পারছি না, আকাশ কাঁপা কাঁপা গলায় বলল। মিথিলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন বুঝতে পারছ না আকাশ? নাকি বুঝতে চেয়েও না বোঝার ভান করছ? এই বাড়িতে আমরা দুজন একা। বাবা মা নেই। এই সুযোগটা কি আমরা কাজে লাগাতে পারি না? কেউ কিচ্ছু জানবে না গি। এই কথা শোনার পর আকাশের মাথাটা ঘুরে গেল। সে কল্পনাও করতে পারেনি যে তার বৌদি, যাকে সে মায়ের মতো সম্মান করে, সে এমন কথা বলতে পারে। তার দাদার স্মৃতি, তার বাবা মায়ের বিশ্বাস, সবকিছু যেন তার চোখের সামনে ভাসতে লাগল। মিথিলা এবার আর কোনো দ্বিধা করল না। সে আকাশের হাতটা শক্ত করে চেপে ধরল। তার চোখে ছিল এক অদ্ভুত আকুতি। সে প্রায় ফিসফিস করে বলল, আমার ইচ্ছেটা পূরণ করো আকাশ। আমাকে ফিরিয়ে দিও না। আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না গে। কথাটা শেষ করে মিথিলা আকাশকে নিজের দিকে, নিজের ঘরের দিকে এক প্রকার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। তার শক্তি হয়তো খুব বেশি ছিল না, কিন্তু তার ইচ্ছের জোরটা ছিল প্রবল। আকাশ যেন পাথরের মতো জমে গিয়েছিল। তার মস্তিষ্ক কোনো কাজ করছিল না।
একদিকে তার বৌদির আকুতি, তার একাকিত্বের যন্ত্রণা, আর অন্যদিকে তার নিজের বিবেক, তার দাদার স্মৃতি, তার পরিবারের সম্মান। আকাশ এক ঝটকায় মিথিলার হাতটা ছাড়িয়ে দিয়ে খাট থেকে নেমে দাঁড়াল। তার মুখটা লাল হয়ে গেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে কিন্তু শান্ত গলায় বলল, এটা তুমি কি করছো বৌদি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মিথিলা এমন প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত ছিল না। সে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে বলল, কেন? আমি কি খুব অন্যায় কিছু চেয়েছি? আমার কি ভালোভাবে বাঁচার অধিকার নেই? আকাশ এবার আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে মিথিলার সামনে এসে দাঁড়াল এবং তার কাঁধে হাত রেখে বোঝানোর চেষ্টা করল। তার গলাটা ভারী হয়ে এসেছিল। বৌদি, তুমি যা চাইছো সেটা অন্যায় নয়, সেটা মহাপাপ। তুমি শুধু আমার বৌদি নও, তুমি আমার মায়ের মতো। দাদা তোমাকে আমার হাতে আমানত হিসেবে রেখে গেছে। আমি সেই আমানতের খেয়ানত করতে পারব না। তুমি একবার ভেবে দেখেছ দাদা উপর থেকে সব দেখছে? সে দেখলে কি ভাববে? দাদার কথা শুনে মিথিলা যেন একটু কেঁপে উঠল। কিন্তু তার ভেতরের জেদটা তখনও মরেনি। সে বলল, যে চলে গেছে তার কথা ভেবে কি হবে? যারা বেঁচে আছে তাদের কথা ভাবতে হবে তো। আকাশ এবার আরও নরম সুরে, অনেক বেশি আবেগ দিয়ে বোঝাতে শুরু করল। সে জানত এই মুহূর্তে মিথিলাকে ধমক দিয়ে বা জোর করে কোনো লাভ হবে না। তাকে বোঝাতে হবে যুক্তি দিয়ে, আবেগ দিয়ে, সম্পর্কের দোহাই দিয়ে। বেশ, দাদার কথা বাদ দাও। বাবা মায়ের কথা একবার ভাবো। তারা আমাদের উপর কতটা বিশ্বাস করে এই বাড়িটা আমাদের দায়িত্বে রেখে গেছেন। আমরা যদি তাদের সেই বিশ্বাসের মর্যাদা না রাখতে পারি, তাহলে তাদের কাছে মুখ দেখাবো কি করে? তারা যখন ফিরবেন, আমরা কি তাদের চোখের দিকে তাকাতে পারব? আকাশের প্রতিটি কথা যেন তীরের মতো মিথিলার বুকে বিঁধছিল। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আকাশ বলে চলল, আর সবচেয়ে বড় কথা হলো রোহন, আমাদের সন্তান। ও যখন বড় হবে, যখন সবকিছু বুঝবে, তখন যদি কোনোদিন এই সত্যিটা জানতে পারে, তাহলে ওর মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাবে ভেবে দেখেছ? ও তোমাকে কি চোখে দেখবে? আমাকে কি ভাববে? আমরা কি ওর শৈশবটা, ওর ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিতে পারি? রোহনের কথা আসতেই মিথিলার এতক্ষণের গড়ে তোলা মানসিক প্রতিরোধটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছিল। সে বুঝতে পারছিল সে কতটা ভয়ঙ্কর একটা ভুল করতে চলেছিল। তার একাকিত্ব আর শারীরিক চাহিদা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার সন্তানের ভবিষ্যতের কথাও ভুলে গিয়েছিল। আকাশ মিথিলাকে ধরে একটা চেয়ারে বসাল। তারপর এক গ্লাস জল এনে তার হাতে দিল। মিথিলা জলটা খেল না, শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আকাশ তার পাশে বসে শান্ত গলায় বলল, আমি জানি তোমার খুব কষ্ট হয়। আমি জানি তুমি খুব একা। কিন্তু একাকিত্ব কাটানোর জন্য এই পথটা ঠিক নয় বৌদি। এই পথটা ধ্বংসের পথ। এই পথে হাঁটলে আমরা আমাদের সম্মান, আমাদের সম্পর্ক, আমাদের পরিবার সবকিছু হারাব। আমি তোমার পাশে সবসময় আছিই থাকব। তোমার যে কোনো প্রয়োজনে আমি তোমার ছায়া হয়ে থাকব। রোহনের বাবা হয়ে আমি ওর সব দায়িত্ব পালন করব। কিন্তু এই সম্পর্কের পবিত্রতাটা নষ্ট করো না। দাদা আমাদের ক্ষমা করবে না গি। মিথিলা অনেকক্ষণ কাদার পর একটু শান্ত হল। সে ভেজা চোখে আকাশের দিকে তাকাল। ঘরের ভেতর তখন পিনপতন নীরবতা। বাইরে বৃষ্টির শব্দটাও যেন কমে এসেছিল। চেয়ারে বসে থাকা মিথিলার ফোপানোর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। আকাশ তার পাশে দাঁড়িয়েছিল, কি বলবে বা কি করবে তা ঠিক বুঝে উঠতে পারছিল না। একটা ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে তাদের দুজনের উপর দিয়ে। এখন যা অবশিষ্ট আছে তা হলো একরাশ লজ্জা, অনুশোচনা আর অস্বস্তি। মিথিলা মুখ তুলে আকাশের দিকে তাকাতে পারছিল না। তার মনে হচ্ছিল মাটির সাথে মিশে যায়। সে যাকে দেবরের চেয়েও বেশি ভাইয়ের মতো দেখত, যার উপর তার অগাধ বিশ্বাস ছিল, আজ তারই সামনে সে নিজেকে কতটা নিচে নামিয়ে এনেছে। তার নিজের প্রতিই ঘৃণা হচ্ছিল। আকাশ বুঝতে পারছিল মিথিলার মনের অবস্থা। সে যদি এখন একটাও কড়া কথা বলে, তাহলে মিথিলা হয়তো পুরোপুরি ভেঙে পড়বে। তাই সে খুব শান্তভাবে, নরম গলায় বলল, যা হওয়ার হয়ে গেছে বৌদি। এখন আর ওসব ভেবে কষ্ট পেও না। মানুষ হিসেবে আমাদের সবারই ভুল হয়। আসল কথা হলো ভুলটা বুঝতে পারা এবং সেটা শুধরে নেওয়া। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথাই। আকাশের এই কথাগুলো মিথিলার বুকে যেন মলমের মতো কাজ করল।
সে ভাবতেও পারেনি এত বড় একটা ঘটনার পরেও আকাশ তার সাথে এত সুন্দরভাবে কথা বলবে। সে ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকাল। তার চোখে কৃতজ্ঞতা আর লজ্জার এক মিশ্র অনুভূতি। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমি জানি না আমি কি করে তোমার কাছে ক্ষমা চাইব, আকাশ। আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমাকে ক্ষমা করে দিও। আকাশ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল। সেই রাতের পর থেকে বাড়িটার মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখলে সবকিছু আগের মতোই ছিল। রোহনের হাসি, শান্তি দেবীর ব্যস্ততা, হরনাথ বাবুর খবরের কাগজ পড়া, কোনো কিছুরই পরিবর্তন হয়নি। কিন্তু যে দুটো মানুষ সেই ঝড়ের সাক্ষী ছিল, তাদের ভেতরটা তোলপাড় হয়ে গিয়েছিল। মিথিলা আর আকাশের মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত দূরত্ব। মিথিলা এখন পারতপক্ষে আকাশের সামনে আসত না। প্রয়োজন ছাড়া একটা কথাও বলত না। তার চোখে মুখে সবসময় থাকত একরাশ লজ্জা আর অপরাধবোধ। সে যখনই আকাশের দিকে তাকাত, তার মনে হতো আকাশ যেন তার ভেতরের সমস্ত কলঙ্ক দেখতে পাচ্ছে। সে নিজেকে বারবার দোষারোপ করত। তার মনে হতো সে শুধু তার দেবরের কাছেই ছোট হয়নি, সে তার মৃত স্বামীর বিশ্বাসের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। এই অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছিল। অন্যদিকে আকাশও এক গভীর মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। সে মিথিলাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু সেই রাতের ঘটনাটা ভুলতে পারছিল না। তার বৌদি, যাকে সে মায়ের আসনে বসিয়েছিল, তার সেই রূপটা আকাশকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। সে ইচ্ছে করেই মিথিলার থেকে একটা দূরত্ব বজায় রাখত, পাছে আবার কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তাদের এই নীরব যুদ্ধটা বাড়ির আর কেউ টের না পেলেও একজন মানুষের চোখকে ফাঁকি দিতে পারেনি। তিনি হলেন শান্তি দেবী। মায়েদের চোখকে কিছুই এড়ায় না। তিনি খেয়াল করছিলেন যে তার ছেলে আর বৌমার মধ্যে আগের সেই সহজ খুনসুটির সম্পর্কটা আর নেই। আকাশ এখন আর বৌদির সাথে বসে চা খায় না, মিথিলাও এখন আর আকাশের জন্য তার পছন্দের খাবার রান্না করে আবদার করে না। দুজনের মধ্যে একটা পাতলা কাচের দেওয়াল, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শান্তি দেবী ভেবেছিলেন হয়তো কোনো ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, যা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে যখন পরিস্থিতি বদলাল না, তখন তার চিন্তা বাড়তে লাগল। এভাবে কেটে গেল আরও কয়েক মাস। মিথিলা তার অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে অন্য কাজে ব্যস্ত করে তুলল। সে রোহনের পড়াশোনার পেছনে দ্বিগুণ সময় দিতে শুরু করল। বাড়ির সমস্ত কাজ সে একা হাতে সামলাত, শাশুড়িকে একটুও বিশ্রাম দিত না। এছাড়াও সে পুরনো একটা সেলাই মেশিন বের করে টুকটাক সেলাইয়ের কাজ শুরু করল। পাড়ার কয়েকটা বাচ্চা তার কাছে পড়তে আসতে চাইল, সে তাদেরও পড়াতে লাগল। সে চাইছিল কাজের মধ্যে ডুবে থেকে অতীতের সেই কালো অধ্যায়টা ভুলে যেতে। তার এই পরিবর্তনটা বাড়ির সকলের চোখেই পড়ল। হরনাথ বাবু আর শান্তি দেবী ভাবলেন, বৌমা হয়তো ধীরে ধীরে শোক কাটিয়ে উঠে জীবনের ছন্দে ফিরছে। তারা তাকে সবরকমভাবে উৎসাহ দিতে লাগলেন। একদিন রাতের বেলা খাওয়া দাওয়ার পর শান্তি দেবী তার ঘরে হরনাথ বাবুকে বললেন, হ্যাঁ গো, একটা কথা ভাবছিলাম গো। হরনাথ বাবু বই থেকে মুখ তুলে বললেন, কি কথা? আকাশের বয়স তো আর কম হল না, 26-27 বছর বয়স হল। ছেলেটা দিনরাত শুধু সংসার আর ব্যবসার চিন্তাতেই নিজেকে শেষ করে দিচ্ছে। ওর নিজের জীবন বলেও তো কিছু থাকা দরকার। ওর বিয়ের ব্যাপারে এবার আমাদের ভাবা উচিত, শান্তি দেবী চিন্তিত মুখে বললেন। হরনাথ বাবু স্ত্রীর কথায় সায় দিয়ে বললেন, আমিও কদিন ধরে এটাই ভাবছি। ছেলেটার উপর দিয়ে অনেক ঝড় গেছে। দাদার অকাল মৃত্যু, তারপর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়া, ওর তো কোনো সখাহ্লাদি রইল না। ওর জীবনেও একজন সঙ্গী দরকার। সিদ্ধান্ত হল আকাশের বিয়ের ব্যাপারে কথা বলা হবে। পরের দিন সকালে ছুটির দিন দেখে শান্তি দেবী আকাশের ঘরে গেলেন। আকাশ তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিল। বাবা আকাশ, তোর সাথে আমার কিছু কথা ছিল, শান্তি দেবী ছেলের পাশে বসতে বসতে বললেন। আকাশ কাগজ থেকে চোখ সরিয়ে বলল, বলো মা। আমরা ভাবছিলাম কি, তোর তো বয়স বাড়ছে, এবার তোর একটা বিয়ে করা দরকার। আমরা তোর জন্য একটা ভালো মেয়ে দেখতে চাই, এক নিঃশ্বাসে কথাগুলো বললেন শান্তি দেবী। বিয়ের কথা শুনে আকাশ চমকে উঠল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এখনই এত তারা কিসের মা? আমার কাঁধে কত দায়িত্ব তুমি তো জানো। রোহন এখনো ছোট, ব্যবসাটাও সামলাতে হয়। এখন এসব নিয়ে ভাবার সময় আমার নেই গু। শান্তি দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, দায়িত্ব তো সারা জীবনই থাকবে বাবা,
কিন্তু তার জন্য কি নিজের জীবনটাকে থামিয়ে দিবি? তোর জীবনে একজন এলে সে তোকে সাহায্য করবে, তোর ভার হালকা করবে। আমরা তো সারা জীবন থাকব না, তখন তোকে কে দেখবে? মায়ের কথায় আকাশ চুপ করে রইল। তার মনে হচ্ছিল সে বিয়ে করলে হয়তো এই পরিবারের প্রতি তার দায়িত্ব কমে যাবে। সে হয়তো মিথিলা আর রোহনকে আগের মতো সময় দিতে পারবে না। তাছাড়া নতুন যে আসবে সে কি মিথিলা আর রোহনকে মন থেকে মেনে নিতে পারবে? হাজারটা চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাদের এই কথাবার্তাগুলো পাশের ঘর থেকে মিথিলার কানে এসেছিল। সে দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। আকাশের বিয়ের কথা শুনে তার বুকের ভেতরটা ধক করে উঠল। একটা অজানা ভয়, একটা নিরাপত্তাহীনতা তাকে ঘিরে ধরল। তার মনে হল আকাশ বিয়ে করে ফেললে এই বাড়িতে তার এবং রোহনের গুরুত্ব হয়তো কমে যাবে। নতুন বৌমা এলে সে হয়তো তাদের সহ্য করতে পারবে না। তাহলে তাদের কি হবে? কোথায় যাবে তারা? কিন্তু পরমুহূর্তেই তার ভাবনা বদলে গেল। তার মনে পড়ল সেই রাতের কথা। আকাশ তার জন্য, এই পরিবারের সম্মানের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে। যে ছেলেটা তার সম্মান বাঁচানোর জন্য নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিল, তার সুখের কথা ভাবাটা কি তার কর্তব্য নয়? মিথিলার মনে হল আজ তার প্রায়শ্চিত্ত করার সুযোগ এসেছে। সে তার সবটুকু দিয়ে আকাশকে বোঝাবে, তার পাশে থাকবে। মিথিলা মনকে শক্ত করে তাদের সামনে এলো। তাকে দেখে শান্তি দেবী আর আকাশ দুজনেই একটু অবাক হলেন। মিথিলা ধীর পায়ে এগিয়ে এসে শাশুড়ির পাশে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, মা ঠিকই বলছে আকাশ। তোমার এবার সত্যিই বিয়ে করা উচিত। তুমি আর কতদিন আমাদের জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করবে? তোমারও তো নিজের একটা সংসার, নিজের একটা জগৎ থাকা উচিত কি? মিথিলার মুখে এই কথা শুনে আকাশ আর শান্তি দেবী দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালেন। আকাশ ভাবতেও পারেনি মিথিলা তাকে সমর্থন করবে। মিথিলা আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমাদের নিয়ে একদম ভেবো না। আমি আর রোহন তো আছি। তাছাড়া নতুন একজন এলে বাড়িটা আরও ভরে উঠবে। রোহনও একজন নতুন কাকিমা পাবে। তুমি হ্যাঁ বলে দাও আকাশ। আমাদের সবার জন্য, তোমার নিজের জন্য এই সিদ্ধান্তটা খুব দরকার। মিথিলার গলার স্বরে এতটাই আন্তরিকতা আর দ্বিধা ছিল যে আকাশ আর না করতে পারল না। তার মন থেকে সব দ্বিধা কেটে গেল। সে বুঝতে পারল মিথিলা এখন সত্যিই বদলে গেছে। সে আর সেই দুর্বল, অসহায় নারীটি নেই। সে এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি দায়িত্বশীল। আকাশ মৃদু হেসে মায়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা, তোমরা যা ভালো বুঝবে তাই করো গো। এই কথা শোনার পর বাড়িটায় যেন আনন্দের ঢেউ বয়ে গেল। হরনাথ বাবু আর শান্তি দেবী মেয়ের খোঁজে লেগে পড়লেন। আর এই কাজে সবচেয়ে বেশি উৎসাহ দেখালো মিথিলা। সে নিজে উদ্যোগ নিয়ে ঘটকের সাথে কথা বলল, ছবি দেখল, মেয়েদের বাড়ির খোঁজখবর নিতে লাগল। তার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে শান্তি দেবীর মনটা ভরে গেল। তার ছেলে আর বৌমার মধ্যে যেটুকু দূরত্ব তিনি অনুভব করেছিলেন তা যেন এক নিমেষে মিলিয়ে গেল। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আকাশের জন্য একটি মেয়ে পছন্দ হল। মেয়েটির নাম অনন্যা। শিক্ষিতা, সংস্কারী আর দেখতেও খুব মিষ্টি। অনন্যাদের পরিবারও আকাশকে দেখে এক কথায় পছন্দ করে ফেলল। দুই পরিবারের মধ্যে কথাবার্তা পাকা হয়ে গেল। আশীর্বাদের দিনও ঠিক হল। আস্বাদের দিন মিথিলা সকাল থেকে বাড়ির সব কাজ একা হাতে সামলাল। সে নিজের হাতে আকাশকে সাজিয়ে দিল। যখন সে আকাশের মাথায় পাগড়িটা পরিয়ে দিচ্ছিল, তখন তার চোখ দুটো জলে ভরে এলো। তবে এ জল দুঃখের নয়, এ ছিল পরম শান্তির জল। তার মনে হচ্ছিল সে আজ তার একটা বড় দায়িত্ব পালন করতে পেরেছে। আকাশ আয়নার প্রতিবিম্বে মিথিলার ভেজা চোখ দেখতে পেল। সে আলতো করে মিথিলার কাঁধে হাত রেখে বলল, সবকিছুর জন্য ধন্যবাদ বৌদি। তুমি না থাকলে হয়তো আমি এই সিদ্ধান্তটা নিতেই পারতাম না গি। মিথিলা আঁচলে চোখ মুছে হেসে বলল, ধন্যবাদ কেন? এটা তো আমার কর্তব্য ছিল। তুমি সুখী হলেই আমরা সবাই সুখী হব গো। অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হল। অনন্যা আংটি পরানোর পর যখন মিথিলাকে প্রণাম করতে এলো, তখন মিথিলা তাকে বুকে জড়িয়ে ধরল। সে অনন্যার কানে কানে বলল, আজ থেকে তুমি শুধু এই বাড়ির বউ নও, আমার ছোট বোন। যে কোনো সমস্যায় আমাকে পাশে পাবে গু। মিথিলার এই আন্তরিকতায় অনন্যার মনটাও গলে গেল। সে বুঝতে পারল সে শুধু একটা পরিবারে আসেনি, সে কিছু অসাধারণ মানুষকে পেয়েছে। কিছুদিন পর খুব ধুমধাম করে আকাশ আর অনন্যার বিয়ে হয়ে গেল। অনন্যা এসে খুব অল্প দিনেই বাড়ির সবার মন জয় করে নিল। সে মিথিলাকে বড় বোনের মতোই শ্রদ্ধা করত আর রোহনকে ভালোবাসত নিজের সন্তানের মতো।
বাড়িটা আবার আগের মতো হাসি আনন্দে ভরে উঠল। মিথিলা এখন আর একা নয়। সে তার জীবনে একজন বন্ধু, একজন বোনকে খুঁজে পেয়েছে। আকাশ আর অনন্যার সুখী সংসার দেখে তার মনটা শান্তিতে ভরে যায়। সে বুঝতে পারে জীবনের সব চাওয়া পূরণ হয় না, কিন্তু যা পাওয়া যায় তাকে নিয়েই সুখী থাকতে হয়। সম্পর্কের সীমানা লঙ্ঘন করে সুখ হয়তো পাওয়া যায়, কিন্তু সেই সীমানাকে সম্মান করে চললে যে শান্তি আর ভালোবাসা পাওয়া যায় তার কোনো তুলনা হয় না। উপসংহার। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প, সম্পর্কের সীমানা। এই গল্প আমাদের শেখায় যে সম্পর্কগুলো কাচের মতো। একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগে না। আবেগ বা দুর্বলতার বশে নেওয়া একটা ভুল সিদ্ধান্ত শুধু দুটো জীবন নয়, একটা গোটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে। অন্যদিকে সংযম আর সঠিক সিদ্ধান্ত একটা সম্পর্ককে কতটা মজবুত আর পবিত্র করে তুলতে পারে, আকাশ আর মিথিলার গল্পই তার প্রমাণ। তাদের গল্পটা আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা আর শ্রদ্ধা অধিকার স্থাপনে নয়, বরং একে অপরের সীমানাকে সম্মান করার মধ্যেই নিহিত থাকে। গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।